আসসালামু আলাইকুম। নাবাটিক কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন ও HTML নিয়ে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। তো আমাদের HTML যে সেকশনটা সেটা আমরা অলরেডি শেষ করেছি এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের HTML কোডিংটা শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে থিওরিটিক্যাল কয়েকটা ক্লাস দিব। তো তার মধ্যে আজকে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো ওয়েবসাইটের কাঠামো জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে প্রথমে একটু বলি। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে, আমরা যেহেতু HTMLটা শিখলাম, তো তোমরা জানো যে আমরা HTML-এর মাধ্যমে বিভিন্ন ওয়েব পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি। তো সাপোজ আমরা একটা ওয়েবসাইটের জন্য অনেকগুলো ওয়েব পেজ তৈরি করলাম আলাদা আলাদাভাবে, HTML-এর মাধ্যমে কোড করে করে আমরা আলাদা আলাদা অনেকগুলো ওয়েব পেজ তৈরি করলাম। তো এখন এই আলাদা আলাদা ওয়েব পেজগুলোকে আমরা কিভাবে সাজাবো, কোনটার পরে কোন পেজটা আসবে, কোন পেজের সাথে কোন পেজটাকে আমরা লিঙ্ক করব, এই পেজগুলোর সাজানোর স্টাইলটাকেই বলা হয়ে থাকে ওয়েবসাইটের কাঠামো বা ওয়েবসাইটের স্ট্রাকচার। তো ওয়েবসাইটের কাঠামোকে সাধারণত 4টা ভাগে ভাগ করা হয় বা 4 ধরনের ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এরপরে রয়েছে যেটা সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার, তারপরে রয়েছে সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো আমরা এই 4 ধরনের স্ট্রাকচার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা কেমন আমি তোমাদেরকে সেটা একটা ধারণা দিই। সাপোজ আমরা কি করলাম, আমরা যেহেতু HTML-এর মাধ্যমে ওয়েব ডিজাইন করা শিখে গেছি, আমরা ওয়েব পেজ তৈরি করতে জানি। সাপোজ আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করব, যেই ওয়েবসাইটে আমরা কি করব, বই বিক্রি করব। যেমনটা তোমরা রকমারি.com-এর ক্ষেত্রে দেখো, রকমারি.com বিভিন্ন বই, মানে বিভিন্ন বিষয়ের বই, একাডেমিক হোক বা সাহিত্যের হোক, যে কোনো ধরনের বই ওরা সেল করে থাকে। তো সেরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে চাচ্ছি। এখন তোমরা অনেকগুলো পেজ আমি তোমাদেরকে ভাগ করে দিলাম যে তুমি এরকম একটা পেজ তৈরি করো, তুমি মেডিকেলের বইগুলোর জন্য একটা পেজ ডিজাইন করো, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলোর জন্য একটা পেজ ডিজাইন করো। আরেকজনকে দায়িত্ব দিলাম সে সাহিত্যের যে বইগুলো আছে সেগুলো সে মানে ওই বইগুলোর নিয়ে সে একটা পেজ ডিজাইন করলো। এখন আমার কাজ হচ্ছে যে সবগুলো পেজকে আমি একসাথে সাজিয়ে আমি টোটাল কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করব। এখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, দেখো সাপোজ আমার যে প্রথমে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, আমরা একটা নাম দিব আমাদের ওয়েবসাইটে। তো প্রথমে একজন ইউজার যখন আসবে সে আমাদের হোম পেজটাতে চলে আসবে। তো হোম পেজে আসার পরে তাকে আমরা কি করব, ভাগ করে দিব যে আপনি কি ধরনের বই পড়তে চাচ্ছেন। আপনি কি এই সাপোজ ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়তে চাচ্ছেন, দ্বারা বোঝানো হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের বই। আপনি কি মেডিকেল রিলেটেড কোনো বই পড়তে চাচ্ছেন, নাকি আপনি এটাকে কি বলে ভাষা সাহিত্য, বা আমি এল দিয়ে লিখলাম যে ল্যাঙ্গুয়েজ টাইপের কোনো বই। তারপর আমরা জাস্ট ক্যাটাগরি করলাম আর কি, যে আপনি কোন টাইপের বইগুলো পড়তে চাচ্ছেন। সাপোজ একজন বললো যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলো পড়তে চাচ্ছি। এখন সেই ইঞ্জিনিয়ারিংয়ে আসার পরে এখানে আবার দেখতে পাচ্ছে যে অনেকগুলো সাব ক্লাস আছে। কীরকম, আপনি কি যে ট্রিপলির বই যেগুলো সেগুলো পড়তে চাচ্ছেন, নাকি CSCর যে বইগুলো আছে সেগুলো পড়তে চাচ্ছেন, নাকি সিভিলের যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে বইগুলো আছে সেগুলো পড়তে চাচ্ছেন। আবার মেডিকেলে গেলে সে একই রকম, সে কি বায়োকেমিস্ট্রি বই পড়তে চাচ্ছে, নাকি মলিকুলার বায়োলজির বই পড়তে চাচ্ছে, এরকম আমরা অনেকগুলো ভাগ করে দিচ্ছি। তো এই যে আমরা একটা ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে মানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যে একজন ইউজারকে নিয়ে যাচ্ছে আলাদা আলাদা, যে সে ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়বে, নাকি মেডিকেলের বই পড়বে, নাকি ভাষা সাহিত্য বা অন্য কোনো রিলেটেড বইগুলো পড়বে। তারপর সে যেই ক্যাটাগরি বই পড়তে যাচ্ছে সেখানে নিয়ে গিয়ে তাকে আবার আমরা সাব ক্লাস করে দিচ্ছি যে আপনি ওই ক্যাটাগরি এক্স্যাক্টলি কী ধরনের বইগুলো পড়তে চাচ্ছেন। তো এরকম যখন আমরা এই পেজগুলোকে ক্যাটাগরি বেসড মানে ভাগ করতে থাকি শাখা প্রশাখার মতো করে, একটা গাছের মতো করে, এটা গাছের মানে মূল গাছ, তার শাখা আছে, শাখা থেকে আবার অনেকগুলো প্রশাখা তৈরি হচ্ছে, এরকম ভাগ করে দেওয়া হলে সেই ধরনের স্ট্রাকচারগুলোকে বলা হয়ে থাকে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। আমি আশা করছি আপনারা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কেমন সেটা সম্পর্কে একটা বেসিক একটা ধারণা পেয়েছেন। এরপরে আমরা দ্বিতীয় যে স্ট্রাকচারটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার, যেটা সেটা। তো এই জিনিসটা খুবই সহজ। ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্কটা হচ্ছে, সাপোজ আমার একটা ওয়েবসাইটে টোটাল 10টা ওয়েব পেজ রয়েছে। তোমাদের 10 জনকে মানে আমি ভাগ করে দিলাম যে তুমি একটা পেজ ডিজাইন করো, ও একটা পেজ ডিজাইন করলো, আর মানে এভাবে 10 জন 10টা ওয়েব পেজ ডিজাইন করলো। এখন আমি করলাম কি, তোমাদের যতজনের যতগুলো পেজ ডিজাইন করা আছে, সাপোজ
এগুলো হচ্ছে যে সবার এক একটা পেজ তোমরা ডিজাইন করছো। এখন আমি করলাম কি, তোমার যে পেজটা ডিজাইন করা, সাপোজ আমি এগুলোকে নাম দিয়ে দিলাম EF, সবার ওয়েব পেজ থেকে যেন অন্যদের সবগুলো ওয়েব পেজ ব্রাউজ করা যায়। তা আমি এ থেকে বি এর দিকে একটা লিঙ্ক করলাম, ইতে একটা লিঙ্ক করলাম, সিতে করলাম, ডিতে করলাম, এফ এতে করলাম, বি থেকে এতে করব, সিতে করব, ইতে করব, ডিতে করব, এফ এ করব। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা পেজ থেকে বাকি সব পেজে যাওয়ার লিঙ্ক করে দেয়। আমরা হাইপার লিঙ্ক করা শিখে গেছি, হাইপার লিঙ্ক কীভাবে করে তোমরা জানো। তো সেরকম প্রত্যেকটা পেজের মধ্যে হাইপার লিঙ্ক করে অন্য সবগুলো পেজে যাওয়ার আমরা একটা ব্যবস্থা করে দিলাম। তো এরকম করে একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো ওয়েব পেজ থাকে সবগুলোর সাথে যদি আমরা বাকি সবগুলো পেজের যদি লিঙ্ক করে রাখি, তখন সেই স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক স্ট্রাকচার। আমি আশা করছি তোমরা এই স্ট্রাকচারটাও বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার। তো এটার নাম থেকে বোঝা যায় এটা খুবই সহজ একটা জিনিস। সিকোয়েন্স বা লিনিয়ার হচ্ছে, সিকোয়েন্স শব্দের অর্থ কি, ধারাবাহিকতা। তো একটা ওয়েবসাইটের পেজগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে ক্রম আকারে সাজাই, একটার পরে একটা একটার পরে একটা সাজাই, তাহলে সেটাকে সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার বলা হয়ে থাকে। একদম সহজ একটা বাস্তব উদাহরণ তোমাদেরকে দিই। তোমরা যারা এই যে কলেজে ভর্তি হও, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করা হয়ে থাকে, আমরা জানি এক্সআই ক্লাস অ্যাডমিশন নামে একটা ওয়েবসাইট আছে সরকারের, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করি। তো সেই ওয়েব পেজটা কেমন দেখো, ওই ওয়েব পেজের স্ট্রাকচারটা হয় এমন, আমরা প্রথমে এক্সআই ক্লাস অ্যাডমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রথমে যাই। তো সাপোজ এটা হচ্ছে ওদের হোম পেজ, ঠিক আছে। এই পেজে আসার পরে আমরা দেখি যে কি, এখানে লেখা আছে যে ভর্তির নির্দেশিকা, কত তারিখ থেকে ভর্তি শুরু হবে, ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো সবগুলো আমাদেরকে এই পেজটাতে তারা উল্লেখ করে দেয়। সব কিছু উল্লেখ করার পরে যদি বলে আপনি যদি সম্মত থাকেন তাহলে আবেদন করার পেজে চলে যান। তো আমি কি করি, এখান থেকে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন পেজটাতে যাওয়ার পরে প্রথমে একটা পেজ আসে এরকম, যে পেজের মধ্যে আমার কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বলে, যেমন আমার রোলটা কত, তারপর আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপর কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি, এই বিষয়গুলো তারা জানতে চায়। তো এই জিনিসগুলো দেওয়ার পরে তারা কি করে, আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যায়, যে পেজে গেলে আমরা আমাদের এই রোল রেজিস্ট্রেশন নাম্বারের সাথে রিলেটেড আমার বাকি সব ইনফরমেশন, যেমন আমি আমার রোল দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, দেওয়ার পরে এটা কি আমি কিনা, আমার নাম আসবে, বাবার নাম আসবে, মায়ের নাম আসবে, কোন স্কুল থেকে পরীক্ষাটা দিয়েছি, তারপর আমার রেজাল্ট কী ছিল এসএসসিতে, এই সবগুলো ইনফরমেশন আসে। আসার পরে আমরা বুঝতে পারি হ্যাঁ আমি যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি এটা আমারই, এবং এখানে আমার ইনফরমেশন সবগুলো দেখাচ্ছে। যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে, এরপরে এবার আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আমরা যেই কলেজে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজের নাম, তারপরে কোন শিফটে ভর্তি হতে চাচ্ছি, কোন গ্রুপে আমরা ভর্তি হতে চাচ্ছি, এই সবগুলো ইনফরমেশন এবার আমাদেরকে ইনপুট দিতে বলবে। সাপোজ সেটা দিলাম, সেটা দেওয়ার পরে এবার আমাদেরকে বলবে যে তোমার অ্যাপ্লিকেশনটাকে এবার প্রিভিউ করো, অর্থাৎ সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, তোমার নামগুলো দেখো, তারপর যেই কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের সাবজেক্ট মানে শিফটটা ঠিক মতো দিয়েছো কিনা, গ্রুপটা ঠিকভাবে সিলেক্ট করেছো কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে এরপরে বলা হয়ে থাকে যে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করো। ঠিক আছে, তো এই যে দেখো অনেকগুলো ওয়েব পেজ একটার পরে একটা আমরা ব্রাউজ করতেছি। তুমি এখানে চাইলে হোম পেজ থেকে ডিরেক্ট গিয়ে তুমি কলেজ সিলেকশনে চাইতে পারবা না, তোমাকে আগে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, সেগুলো দেওয়ার পরে তোমার ইনফরমেশন ঠিকমতো আসছে কিনা সেটা দেখতে হবে। ইনফরমেশন ঠিকভাবে আসলে তোমার কলেজ সিলেকশনের পেজটাতে নিয়ে যাবে, সেটা ঠিক থাকলে তোমাকে অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করতে বলবে, মানে তোমার সব কিছু ঠিকঠাক মতো তুমি আবেদন করেছো কিনা, যদি ঠিক থাকে তারপর বললো যে সাবমিট করো, তারপর তুমি সাবমিট করতে পারবা। ঠিক আছে, এই যে অনেকগুলো পেজকে তারা একটা সিকোয়েন্স আকারে সাজিয়ে রাখছে, যে কোন পেজের পরে কোন পেজ আসবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, এইভাবে যদি একটা ওয়েবসাইটের পেজগুলোকে সাজানো হয়ে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে যে সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার। আমি আশা করছি তোমরা সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার যেটা সেটাও বুঝতে পেরেছো। তো সর্বশেষ যে স্ট্রাকচারটা আমাদের থাকে সেটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। হাইব্রিড বা কম্বিনেশন আসলে স্পেসিফিক্যালি কোনো স্ট্রাকচার না, সেটা হচ্ছে আমরা এখানে এর আগে যতগুলো স্ট্রাকচার সম্পর্কে পড়েছি সবগুলো স্ট্রাকচারকে যদি একসাথে মিলিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তখন সেটা হয়ে যায় হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। এখন মজার বিষয় হচ্ছে বাস্তবে কোনো ওয়েবসাইটই এরকম একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে ওয়েবসাইট তৈরি করা যায় না। তোমরা যে কোনো ওয়েবসাইটে যাও, যে কোনো ওয়েবসাইটের যে কোনো পেজে গেলে দেখবে যে সেখান থেকে অন্য অনেকগুলো পেজে যাওয়া যায়,
ঠিক আছে, তার মানে সেটা একরকম ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্কে পড়ে যাচ্ছে। আবার এই একটা ওয়েবসাইটে গেলে সেখানে দেখবো যে ক্যাটাগরি বেসড অনেকগুলো পেজ ওরা আলাদা আলাদা করে রাখে, ওইরকম বিবেচনা করলে সেটা ট্রি বা হায়ারার্কিক্যাল হয়ে যায়। আবার একই ওয়েবসাইটে দেখবো যে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য, সাপোজ আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটে তুমি অনেক কিছু মানে পাবা, অনেক ইনফরমেশন রয়েছে সেখানে। আবার আমাদের ওয়েব পেজেরই একটা জায়গায় এরকম সিকোয়েন্স তৈরি করা আছে, যেমন আমি তোমাদের জন্য আইসিটির যে ভিডিওগুলো তৈরি করি, আমি যদি তোমাদেরকে এগুলো কোর্স আকারে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতাম, তাহলে আমি তোমাদেরকে কি বলতাম যে তুমি মানে কোর্সের পার্ট 1টা করো, তারপরে পার্ট 2 করো, পার্ট 3 করো। পার্ট 1 থেকে তোমাকে আমি এই যে পার্ট 3-তে যাইতে দিব না, পার্ট 3 থেকে পার্ট 10-এ যাইতে দিব না, পার্ট 3 থেকে পার্ট 4-এ যাবা, 5-এ যাবা, 6-এ যাবা, এভাবে সিকোয়েন্স আকারে একটা একটা করে যাবা। আবার আমার ওয়েবসাইটেই অন্য একটা জায়গায় আমি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অন্য কোনো ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। তো আসলে যে কোনো ওয়েবসাইটই আসলে এরকম হাইব্রিড বা কম্বিনেশন হয়ে যায়, কারণ প্রয়োজন অনুযায়ী আমরা কখনো ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়, কখনো লিনিয়ার স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়, কখনো বিভিন্ন পেজের সাথে আমাকে লিঙ্ক করে এই ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্কটা করতে হয়, তখন ওই ওয়েবসাইটগুলো আসলে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচারে পড়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করছি আজকে এই ভিডিওতে তোমাদেরকে যে বিষয়টা আমি দেখাতে চেয়েছি যে ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচারটা, তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। পরীক্ষা আসলে এই জিনিসগুলোই আমি দেখেছি যে বোর্ড পরীক্ষায় এগুলো একটু বেশি আসে, মানে বাস্তবে এই জিনিসগুলো যখন আমরা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখি, যেমন আমি পার্সোনালি যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেছিলাম, তখন এরকম আসলে কাঠামো ধরে ধরে আমাদেরকে কখনো ওয়েব ডিজাইনটা শেখানো হয়নি। আমরা একটা ওয়েব ডিজাইন শিখি কি, আমি একটা ওয়েবসাইট দেখলাম, সেই ওয়েবসাইটটা কীভাবে তৈরি করা হলো, তার কোডিংটা কীভাবে করা হয়েছে, আমরা ওভাবে শিখি। তো কাঠামোটা আসলে এগুলো থিওরিটিক্যাল একটু বিষয় আর কি, বাট তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলোই সবচেয়ে বেশি দেয় এবং দেখা যায় যে এটা 4 নম্বরের জন্য চলে আসে ঘয়ের মধ্যে। তো তোমরা এই জিনিসগুলো আরেকটু ডিটেল বই থেকে পড়ে নিবে এবং আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি এগুলো নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমার ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমরা জানো যে আমাদের একটা ফেসবুকে গ্রুপ তৈরি করা আছে তোমাদের জন্য, এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম। আমি ভিডিও ডিসক্রিপশনে তোমাদেরকে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই গ্রুপটাতে জয়েন করবে, জয়েন করে আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে তোমরা আড্ডা দিতে পারো, কোনো প্রশ্ন থাকলে গ্রুপে পোস্ট করে জানাতে পারো এবং অন্যদের সাথেও তোমাদের জানা অজানা বিষয়গুলো তোমরা শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের এই অধ্যায়েরই আরও কয়েকটা জিনিস বাকি আছে, আমরা সেই বিষয়গুলো শেখার চেষ্টা করব। সেই আশা ব্যক্ত রেখে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।